সিম্পল স্টাডির আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিল্প বিপ্লব। আজকের পর্বে আছে শিল্প বিপ্লবের ভূমিকা এবং কারণ, আর এর পরের পর্বে শিল্প বিপ্লবের ফলাফল নিয়ে আমরা আলোচনা করব। তো শিল্প বিপ্লব সম্বন্ধে আলোচনা শুরু করার আগে আমাদের জেনে নেওয়া উচিত শিল্প বলতে আমরা কি বুঝি। যে প্রক্রিয়া বা কর্ম প্রচেষ্টার দ্বারা প্রকৃতি প্রদত্ত সম্পদ আরোহণ করে এর প্রক্রিয়াজাতকরণ বা রূপান্তরের মাধ্যমে ব্যবহারের উপযোগী করা হয় তাকে বলা হয় শিল্প। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে একটি গাছকে সরাসরি বন থেকে কেটে এনে আমরা তাকে চেয়ার বা বসার আসন হিসেবে ব্যবহার করতে পারি না, কিন্তু এই গাছটিকে যদি আমরা প্রক্রিয়াজাত করে তার আকৃতি পরিবর্তন করে একটা চেয়ার বানাই, সেক্ষেত্রে এটি আমাদের ব্যবহারযোগ্য হয়ে ওঠে। তো এই যে অব্যবহারযোগ্য থেকে জিনিসটি আমাদের ব্যবহারযোগ্য হয়ে উঠলো, এই যে প্রক্রিয়াটা, এটাকেই বলা হচ্ছে শিল্প। মূলত শিল্প বিপ্লব বলতে আমরা বুঝি যে স্থানীয় চাহিদার পরিবর্তে আন্তর্জাতিক চাহিদার প্রতি লক্ষ্য রেখে মনুষ্য শ্রমের পরিবর্তে যন্ত্র বা প্রযুক্তিবিদ্যার দ্বারা উৎপাদন, আর ছোট ছোট কুটির শিল্প বা কারখানাকে বাদ দিয়ে বৃহত্তর উৎপাদনের যে ব্যবস্থা, সেটাকেই এক কথায় বলা হচ্ছে শিল্প বিপ্লব। আর এই শিল্প বিপ্লব আধুনিক ইউরোপের অর্থনৈতিক ইতিহাসে কিন্তু একটা উল্লেখযোগ্য অবদান রাখে। এই যে শিল্প বিপ্লব, এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন 1837 খ্রিস্টাব্দে ফরাসি সমাজতত্ত্ববিদ অগস্ট ব্ল্যাঙ্কি। পরবর্তীতে 1880 খ্রিস্টাব্দে ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি, তিনি তার রচিত গ্রন্থ লেকচার্স অন দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইংল্যান্ড গ্রন্থে এই কথাটি ব্যবহার করেন এবং মূলত তিনি এই কথাটিকে বিশেষভাবে জনপ্রিয় করে তোলেন। শিল্প বিপ্লব প্রথম ঘটেছিল ইংল্যান্ডে, কিন্তু অন্য কোথাও না হয়ে ইংল্যান্ডেই কেন প্রথম শিল্প বিপ্লব হলো? ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার নানা রকম কারণের মধ্যে একটি বড় কারণ ছিল পুঁজির যোগান। পুঁজি অর্থাৎ অর্থ। শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার জন্যে কিন্তু শিল্প গড়ে ওঠার খুব দরকার, আর যে কোনো শিল্পের গড়ে তোলার জন্য দরকার পুঁজি। ইংল্যান্ডের এই অর্থের যোগান এসেছিল বেশিরভাগটাই তার সৃষ্ট উপনিবেশ থেকে। উপনিবেশ সেগুলি কিন্তু ইংল্যান্ডকে তার সাম্রাজ্য থেকে বাইরে বেরিয়ে তৈরি করতে হয়েছিল। তার জন্যে দরকার ছিল রাজনৈতিক স্থিতিশীলতা, কারণ রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে একটা দেশ তার গণ্ডির বাইরে বেরিয়ে ব্যবসা বাণিজ্য বা উপনিবেশ কোনো কিছুই কিন্তু ঠিক মতন গড়ে তুলতে পারবে না। 1688 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লবের পর রাজনৈতিক স্থিতিশীলতা আসে ও শান্তির পরিবেশ গড়ে ওঠে। উপনিবেশগুলি থেকে অর্থ যোগানের কারণে ইংল্যান্ড সেই সময় ছিল ধনসম্পদের প্রাচুর্য একটি দেশ। এছাড়া 18 শতকে ইংল্যান্ডের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স প্রথা চালু হলে সরকারি তরফের ব্যাংক অফ ইংল্যান্ড শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে ঢালাও ঋণ দিতে শুরু করলে ইংল্যান্ডে শিল্পক্ষেত্রে জোয়ার আসে। 1783 খ্রিস্টাব্দে আমেরিকা স্বাধীনতা অর্জন করেছিল, কিন্তু ভারত সহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে ইংরেজরা বাহুবলে তাদের উপনিবেশ ও সাম্রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছিল। সাধারণভাবে উপনিবেশবাদ বলতে বোঝায় এমন এক ব্যবস্থা যাতে মাতৃভূমির স্বার্থের বাহুবলে অধিকৃত এশিয়া ও আফ্রিকার দেশগুলি শোষণ করা হয়। ঔপনিবেশিক অর্থনীতিতে স্থানীয় শিল্পের যাতে কোনো বিকাশ না হয়, অথবা যেখানে উন্নত হস্ত বা কুটির শিল্প আছে তার যাতে পতন বা ধ্বংস অনিবার্য হয়, সেদিকে লক্ষ্য রাখা। অর্থাৎ উপনিবেশগুলির স্বাধীনভাবে অর্থনীতি নির্ধারণ করবার কোনো সুযোগ বা স্বাধীনতা কোনোটাই থাকে না। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হওয়ায় উপনিবেশ স্থাপনে ইংল্যান্ড ছিল সবচেয়ে অগ্রণী। তার সাম্রাজ্য ছিল বিশ্বজুড়ে। কথাই ছিল ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্যাস্ত হয় না। তার কারণ একদম পূর্বে থাকা অস্ট্রেলিয়া আর একদম পশ্চিম দিকে থাকা কানাডা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশ। অস্ট্রেলিয়ায় সূর্যাস্ত হলে কানাডাতে সূর্য উদয় হতো, আর কানাডাতে সূর্যাস্ত হলে অস্ট্রেলিয়ায় সূর্য উদয় হতো। তারপরেই ছিল ফ্রান্সের স্থান,
যদিও ফ্রান্সে শিল্প বিপ্লব হয়েছিল বেশ কিছুটা দেরিতে। জার্মানি, রাশিয়া ও ইতালিতে আরও পরে শিল্প বিপ্লব হয়েছিল বলে উপনিবেশ স্থাপনের প্রতিযোগিতায় তারা অনেকটাই পিছিয়ে ছিল। যাই হোক, 19 শতকের শেষ পর্বে আফ্রিকায় প্রায় সর্বত্র এবং এশিয়ার এক বৃহৎ অংশ জুড়ে উপনিবেশ স্থাপিত হয়েছিল। ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হওয়ার ক্ষেত্রে একাধিক কারণ ছিল বিদ্যমান। শিল্প বিপ্লব তথা শিল্পের প্রসারের জন্য যে সব উপকরণ বা পরিবেশের প্রয়োজন ছিল, ইংল্যান্ডে সেগুলির অভাব ছিল না। মহাদেশের মধ্যে ইংল্যান্ডেই প্রথম শিল্প বিপ্লব হওয়ার বিভিন্ন কারণগুলির মধ্যে অন্যতম ছিল অনুকূল পরিবেশ। উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী স্থানে ইংল্যান্ডের ভৌগোলিক অবস্থান। সেখানকার স্যাঁতস্যাঁতে আবহাওয়ার প্রভাব তো ছিলই, এছাড়া জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা, বায়ুশক্তি ব্যবহারের সুবিধা, নানা রকম এই জাতীয় সুযোগ সুবিধার কোনো অভাব ছিল না ইংল্যান্ডের কাছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি। ইংল্যান্ডের ভৌগোলিক অবস্থান এবং সেই দেশের শক্তিশালী নৌবহর ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে অনেকটাই এগিয়ে দিয়েছিল। ইংল্যান্ডের সুবিস্তৃত সমুদ্র, উপকূল, উন্নত নৌশক্তি, বন্দর প্রভৃতির ফলে শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল বিভিন্ন দেশ থেকে জলপথে সহজেই ইংল্যান্ডে আনা হতো। আবার শিল্প উৎপাদিত পণ্য সামগ্রী বোঝাই ব্রিটিশ জাহাজগুলি অনায়াসেই সব দেশে যাতায়াত করতে পারত। এছাড়া দেশের অভ্যন্তরে খাল ও নদীপথে যোগাযোগ ও পণ্য পরিবহনের ব্যবস্থা ছিল যথেষ্ট উন্নত। তৃতীয় পয়েন্ট হচ্ছে কাঁচামালের যোগান। ইংল্যান্ডে সবার আগে কৃষি বিপ্লব ঘটায় শিল্পের জন্য প্রয়োজনীয় যে কাঁচামাল সেগুলি প্রচুর পরিমাণে উৎপাদিত হতে থাকে। এছাড়া ইংল্যান্ড তার উপনিবেশগুলি থেকে খুব সহজেই ও সস্তায় কাঁচামাল আমদানি করত। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে সমসাময়িককালে ইউরোপের অন্যান্য দেশগুলির তুলনায় ইংল্যান্ডে আমদানিকৃত কাঁচামালের পরিমাণ ছিল বহুগুণ বেশি। কাঁচা মাল তো সংগ্রহ হলো, কিন্তু যদি সুলভ শ্রমিক না থাকে, শ্রমিকের সঠিক মতন ব্যবস্থা যদি না করা হয়, তাহলে কাঁচা মাল দিয়ে কি হবে? তো সুলভ শ্রমিকও ছিল একটা অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে খুব দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধির ফলে শ্রমিকের সংখ্যাও খুব দ্রুত হারে বাড়তে থাকে। তাছাড়া এই সময় বহু মানুষ গ্রাম থেকে শহরে চলে আসে কাজের খোঁজে। ফলে খুব কম মজুরিতে ইংল্যান্ড তার শ্রমিকের যোগানের যে চাহিদা সেটাকে পূরণ করতে পেরেছিল, যা শিল্প বিপ্লবের ক্ষেত্রে খুব সহায়তাও করেছিল। বাণিজ্য করে এবং ভারত ও আমেরিকার মতন উপনিবেশ থেকে অর্থের যোগানের ফলে ইংল্যান্ডে শিল্পের প্রয়োজনীয় মূলধনের কখনো কোনো অভাব হয়নি। এছাড়া ইংল্যান্ডের মানুষ যে ব্যবসা বাণিজ্য করত আর উপনিবেশ থেকে শোষণের মাধ্যমে যে অর্থ আসতো, যার ফলে অন্য দেশের অর্থের দ্বারা ইংল্যান্ড নিজের মাতৃভূমির অর্থকে সমৃদ্ধশালী করে তুলেছিল। কাঁচা মালের যোগান তো হলো, সুলভ শ্রমিকেরও প্রয়োজন মিটল, পণ্য উৎপাদিত হলো, কিন্তু এই পণ্যকে বিক্রি করার জন্যও দরকার ছিল একটি বাজারের। আর ইংল্যান্ডের কাছে এই বিশ্বব্যাপী বাজারের ছিল অফুরন্ত স্টক। ইংল্যান্ড তার উৎপাদিত পণ্য নিজের দেশে বিক্রির পর তার উপনিবেশের বাজারগুলিতে বিক্রির সুযোগ পেয়েছিল, যা পরবর্তীতে তার একচেটিয়া বাজারে পরিণত হয়েছিল। এর পরের পয়েন্ট হচ্ছে কৃষির উন্নতি। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে কৃষি বিপ্লবের ফলে কৃষকরা ভালো আয়ের মাধ্যমে শিল্প থেকে উৎপাদিত পণ্য কেনার ক্ষমতা অর্জন করে। কৃষি বিপ্লবের ফলে ইংল্যান্ডে খাদ্যশস্য ও কাঁচা মাল উৎপাদনে স্বয়ংবরতা এসেছিল। ফলস্বরূপ কৃষক শ্রেণীর সাহায্যে এক শিল্পকেন্দ্রিক বাজার গড়ে তোলার সহজ হয়ে যায়। কৃষির উপর ভিত্তি করে শিল্প বিপ্লবের প্রেক্ষাপট রচিত হয়। এই সময় ইংল্যান্ডের কৃষকদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেলে তাদের শিল্পপণ্য কেনার ক্ষমতাও বৃদ্ধি পায়। বাণিজ্যের গুরুত্ব বৃদ্ধি। সপ্তদশ শতকের মধ্যেই ইংল্যান্ড কৃষি নির্ভর রাষ্ট্র থেকে বাণিজ্য নির্ভর রাষ্ট্রে পরিণত হয় এবং বিদেশের সঙ্গে বাণিজ্যের ফলে ইংল্যান্ডের অর্থনীতি আরও শক্তিশালী ও সমৃদ্ধি হয়ে ওঠায়
ইংল্যান্ড শিল্পক্ষেত্রেও প্রচুর অর্থ বিনিয়োগের সুযোগ পায়। এছাড়া অষ্টাদশ শতকে ইংল্যান্ডে আবিষ্কৃত হওয়া বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার যা ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটাতে ভীষণভাবে সাহায্য করেছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জন কের উড়ন্ত মাকু বা ফ্লাইং শাটল 1733 খ্রিস্টাব্দে, জন স্মিথের ব্লাস্ট ফার্নেস 1760 খ্রিস্টাব্দে, হারগ্রিভসের স্পিনিং জেনি 1765 খ্রিস্টাব্দে, আর্করাইটের ওয়াটার ফ্রেম 1769 খ্রিস্টাব্দে, জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন 1769 খ্রিস্টাব্দে, ম্যাথু বোল্টনের বোল্টন ইঞ্জিন। এছাড়া 1811 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় টেলফোর্ড ও ম্যাকডামের পিচ রাস্তা তৈরির কৌশল। জর্জ স্টিভেনসনের বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কৃত হয় 1814 খ্রিস্টাব্দে। হামফ্রে ডেভির সেফটি ল্যাম্প 1815 খ্রিস্টাব্দে। এছাড়া ফুলটনের বাষ্পীয় বোট 1815 খ্রিস্টাব্দের শিল্প বিপ্লবে বিশেষভাবে সহায়তা করেছিল এই সমস্ত আবিষ্কার। মূলধনের প্রাচুর্য। সামুদ্রিক বাণিজ্য, বিশেষ করে ভারতের সঙ্গে একচেটিয়া বাণিজ্য ও ভারতের সম্পদ লুণ্ঠন, এছাড়া আমেরিকা থেকে সোনা নিয়ে এসে ইংল্যান্ড হয়ে ওঠে সমৃদ্ধশালী এক দেশ। এছাড়া এখানে অভ্যন্তরীণ বাণিজ্য, বন্দর, প্রচুর খাল ও খাড়ের অবস্থান থাকায় কাঁচামাল ও শিল্পজাত পণ্য পরিবহন অনেক সহজ হয়ে যায়। কাঁচা মাল হিসাবে প্রধান উপকরণ হলো কয়লা ও লোহা। ইংল্যান্ডের খনিগর্ভে কয়লা, লোহা ছাড়াও তামার ভাণ্ডারও ছিল সুবৃহৎ, যা ইংল্যান্ডে শিল্প বিপ্লবকে দ্রুত প্রসারিত করেছিল। তো এই ছিল শিল্প বিপ্লবের সমস্ত কারণসমূহ। এই ভিডিওটি যদি তোমরা ভালো করে দেখো তাহলে এর বাইরে আর কিছু নেই, এখান থেকেই তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে শিল্প বিপ্লবের কারণ সম্বন্ধে। তো এর পরের ভিডিওতে আমরা শিল্প বিপ্লবের ফলাফল নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও আমাদের এখানেই শেষ হচ্ছে। এছাড়া তোমরা আর কোন বিষয়ে জানতে চাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও।